Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডে আসামি আকাশ মণ্ডলের 7 দিনের রিমান্ড। বেতন, ভাতা, ছুটি ও মাস্টারের আচরণে ক্ষোভের কারণে খুনের তথ্য। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত হলেন অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। দেশজুড়ে নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন। শান্তি সমৃদ্ধি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা। সারের অভাবে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে কৃষকের শঙ্কা। সরকারি ব্যবস্থাপনার নির্দেশ ও বেশি দাম নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের 61 বছরে পদার্পণ। চ্যানেল আই প্রাঙ্গণে মিলন মেলা সহ বর্ণিল আয়োজন। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। চাঁদপুরের জাহাজে 7 খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছে, বেতন, ভাতা, ছুটি, কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ ও বিল ভাউচার একা ভোগ করা নিয়ে ক্ষোভের কারণেই এই হত্যাকাণ্ড। জাকি আক্তারের রিপোর্ট। গত 22 ডিসেম্বর চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় এমবি আল বাখেরা জাহাজে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খুন করা হয় 7 জনকে। নৃশংসভাবে ওই ঘটনা এখন দেশ জুড়ে আলোচিত। ঘটনার পর তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একদিন পর মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে। বুধবার বেলা 12টায় কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, অভিযানে ইরফানের রক্তমাখা জিন্স প্যান্ট ও গ্লাভস জব্দ হয়েছে। তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদে ইরফান জানায়, বেতন, ভাতা, ছুটি, কর্মচারীদের সঙ্গে মাস্টারের আচরণ নিয়ে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়। সারা বাংলাদেশে হত্যাকাণ্ড সেই আসামিকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আজকে বিজ্ঞ আদালত জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। তার সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে আদালত ব্যাপক শুনানি নিয়ে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, চেতনানাশক মিশিয়ে সবাইকে অজ্ঞান করার পর জাহাজের মাস্টার কিবরিয়াকে কুড়ালের আঘাতে হত্যা করা হয়। পরে 23শে ডিসেম্বর নৌকায় করে আত্মগোপনে চলে যায় ইরফান। জাকিয়া আক্তার, চ্যানেল আই।
চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যার মধ্য দিয়ে কারা কি উদ্দেশ্যে নৌযান শ্রমিকদের মধ্যে ভীতির সঞ্চার করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা। ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের খুঁজে বের করার দাবিতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানান বক্তারা। জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের ডাকা মানববন্ধনের প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং কী কারণে ওই হত্যাকাণ্ড তা তদন্ত করে বের করার দাবি জানান। নৌযান শ্রমিকদের হত্যার ঘটনায় দেশবাসীকে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান জাতীয়তাবাদী নৌযান শ্রমিকরা। রাষ্ট্র প্রশাসনকে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে তাদের উদ্দেশ্য প্রকাশ করে বাংলাদেশে স্থিতিশীলতা, গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আন্দোলনকে যেন কেউ বিপদগামী করতে না পারে, চূড়াপথে ষড়যন্ত্রের পথে বাংলাদেশের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না করতে পারে, তার জন্য শ্রমিক শ্রেণী সদা সজাগ রয়েছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা পালিয়েও বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাতীয় স্বার্থে তাদের কোনো ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে কোনো দল নেই, দেশের সবাই এক দল। রবিবার যশোরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। দলের জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামের যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল। একটা শ্বেতপত্র তৈরি হোক যাতে জানো যে জাতির সত্যিকারের বন্ধু কারা এবং শত্রু কারা। আর কত এই সমস্ত কথা বলে মানুষকে ঘুম পাড়ানো হবে? এই জাতি জেগে উঠেছে, আর ঘুমাবে না ইনশাআল্লাহ। এখন নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বে। সেই অধিকারটা আমরা বলছি যে মহান আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি হয় সমস্ত মানুষ তার অধিকার পাবে, কারণ সব মানুষকে তো সেই এক আল্লাহই তো পয়দা করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ বলেছেন, 24-এর গণ অভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে জাতীয় ঐক্য প্রয়োজন। পতিত স্বৈরাচার ও তাদের দোসররা ওঁত পেতে আছে সুযোগ নেয়ার জন্য। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জোটের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, প্রশাসন সহ সবখানে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। নিজেদের ভেতর অনৈক্য না বাড়িয়ে সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বুঝে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন ডক্টর জাহিদ। আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। ইতিহাসে আপনারা তখন ইতিহাস আপনাদেরকে ধারণ করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হননি। দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের শীত বস্ত্র বিতরণের সময় তিনি গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে বলেন, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য 50 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। ঠাকুরগাঁওয়ের পর তিনি পঞ্চগড়ে যান। পঞ্চগড়ের আটোয়ারিতে ক্রীড়াঙ্গনের উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 70 লাখ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা দেন তিনি। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক এবং শীতার্তদের শীতবস্ত্র তুলে দেন। সে সময় তার সঙ্গে ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলোর উপস্থাপনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব।
নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। রাজধানীতে সকাল 7টায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। সারা দেশে গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। একে অপরের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্বে হানাহানি বন্ধে শান্তি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছানোর প্রত্যাশা সবার। মিথিলা নাজরিনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় ফাদারের বয়ান আর প্রার্থনার মধ্য দিয়ে। যীশুখ্রিস্টের অনুসারীরা মনে করেন পৃথিবীতে প্রভু যিশুর আগমন ঘটে মানুষকে পাপ থেকে মুক্ত করে স্বর্গের দুয়ারে পৌঁছে দিতে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময়। ফাদারের বয়ানে উঠে আসে যীশুখ্রিস্টের বন্দনা আর মানবজাতির কল্যাণের কথা। প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যাতে পাপীকে নয় পাপকে ঘৃণা করি, আমরা যাতে একে অপরকে ভালোবাসি, আমরা যাতে একে অপরকে ক্ষমা করি। যীশুখ্রিস্ট মুক্তিদাতার জন্ম নিয়েছেন, তার সম্বন্ধে তার বিষয়ে রচিত তার গুণকীর্তন করে তার আগমনকে স্বাগত জানানোর জন্যেই কিন্তু এই সংকীর্তন করা হয়ে থাকে। ধর্মীয় আচার, শুভেচ্ছা বিনিময় ও সান্তাক্লজের দেয়া উপহার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা নিয়ে বড়দিনের সার্বিক আয়োজন। ভালোবাসা প্রকাশের একটা দিন, আর এর জন্য সবাইকে মেরি ক্রিসমাস এন্ড শুভ নববর্ষের শুভেচ্ছা। ধর্ম যে বিরোধটা চলতেছে তা যেন সমান থাকে, মানুষের যেন ভালোবাসাটা, আমরা যেন সবাই একে অপর পাশে থাকি। মেরি ক্রিসমাস সবাইকে, পৃথিবীতে শান্তি নেমে আসুক। বড়দিন ঘিরে গির্জাগুলোতে বাহারি সাজ, বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা গির্জায় গির্জায়। যীশুখ্রিস্টের শান্তির বার্তা শুধুমাত্র খ্রিস্ট ধর্মের অনুসারীদের মাঝে নয়, তা যেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এমনই প্রত্যাশা করছেন যিশুর অনুসারীরা। তেজকা চার্চ থেকে মিথিলা নাজনীন, চ্যানেল আই। সার না পেয়ে দেশের বিভিন্ন স্থানে বিপাকে পড়েছেন কৃষক। কৃষির ভরা মৌসুমে সার সংকটে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনের শঙ্কা দেখা দিয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষি সচিব। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি পর্যায়ে সার ব্যবস্থাপনায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দামের বেশিতে সার বিক্রি হলে কঠোর ব্যবস্থারও নির্দেশ দিয়েছে সরকার। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। যথাসময়ে মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ঋণপত্র খোলার জটিলতায় গত কয়েক মাস প্রয়োজনীয় সার আমদানি করা যায়নি। এই অবস্থায় চলতি রবি শস্য এবং বোরো আমন উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস দেশে কৃষিতে সবচেয়ে বেশি সারের প্রয়োজন। সেই সার নিয়ে এখন নানা ভোগান্তিতে কৃষক। অনেক জেলায় ইউরিয়া ও নন ইউরিয়া সার বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সার তো পাচ্ছি না, ওইটা হচ্ছে আকাশ সার। বাংলাদেশি তো আমরা বাংলাদেশে বাস করি, কিন্তু বাংলাদেশি সার আমাদের কৃষকের মতো চোখে পড়ে না, ওটা স্বপ্ন হয়ে গেছে। 2-3 দিন ঘুরলাম, পাই নাই। বাজারে কিনতে গেলে 1800-র উপর টাকা দাম। তবে সারের যথেষ্ট মজুদ আছে জানিয়ে কৃষি সচিব বলেন, এ ধরনের অভিযোগ বিচ্ছিন্ন এবং 2-1টি স্থানে স্বল্প সময়ের জন্য হতে পারে। আমাদের যে পরিমাণ সারের মজুদ রয়েছে তাতে করে আমাদের সারের কিন্তু কোনো বাস্তবে কোনো সংকট নাই। এবার কিন্তু আমাদের উত্তরাঞ্চলে এবং মুন্সিগঞ্জে আলুর চাষ অন্যান্য আমাদের প্রেডিকশনের চাইতে অনেক বেশি হয়েছে। এতে করে কিন্তু আমাদের বেশ কিছু সারের ডিমান্ড নর্মালের চাইতে বেশি ছিল। কিছু ম্যানেজমেন্টে অনেক সময় একটু সামান্য কিছু থাকে, কিন্তু এটা তার মানে এই না যে সারের সংকট বা সারের কমতি আছে। সার আছে, কিন্তু কৃষক পর্যন্ত পৌঁছানোটা একটু আমাদের জন্য অনেক সময় চ্যালেঞ্জ হয়। পরিবহন সমস্যার সমাধানে লাল সালু লাগানো এবং কালোবাজারি দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার যে ট্রান্সপোর্টেশন হচ্ছে সেগুলোতে ট্রাকের সাথে আমরা একটা লাল সালু দিয়ে আমরা জরুরি সার সরবরাহ এগুলো বলে আমরা পাঠাবো, বা কোনো ডিলার যেন একসাথে তার যে পরিমাণ সার নেওয়ার কথা এককালীন তার চেয়ে যেন বেশি হঠাৎ করে দিয়ে একটা কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় সার দেশেই মজুদ আছে বলে দাবি করেছেন কৃষি সচিব। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো বিদেশ থেকে সার না আনতে পারলে ফেব্রুয়ারি মার্চে সংকট আরও বাড়বে। তাই খাদ্য উৎপাদনকে অগ্রাধিকার দিতে এখনই সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন পা রাখল ৬১ বছরে। বিটিভির জন্মদিনটি প্রতিবারের মতো এবারও উদযাপন করেছে চ্যানেল আই। চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানে বিটিভির একসময়ের শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তারা স্মৃতিচারণ করেন। বিটিভির হারিয়ে ফেলা স্বর্ণযুগ আবার ফিরবে বলে প্রত্যাশার কথা জানান অতিথিরা। লায়লা নওশিনের রিপোর্ট। দীর্ঘ ৬০ বছর ধরে দেশ, মাটি ও মানুষের কথা বলা দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে প্রতিবারের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের সকালে বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই এর সুসজ্জিত প্রাঙ্গণ থেকে শুরুতেই শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির পরিচালনা মণ্ডলীর সদস্যরা। টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের সবার জন্য আজকের দিনটি নিঃসন্দেহে অনেক আনন্দের। চ্যানেল আই তো বটেই, কারণ আমাদের জন্মই হয়েছিল বাংলাদেশ টেলিভিশন থেকে। সেই হিসেব করে আমরা প্রায় গত 12 বছর তো হলো বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে করে থাকি। বিটিভিতে যদি আমরা কাজ না করতাম, আমরা আজকে কিন্তু চ্যানেল আইকে এই জায়গায় আনতে পারতাম না। এবং আমাদের যদি বলি যে মূল শিক্ষা, সেটা কিন্তু বিটিভির থেকে হবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী। ৬০ পেরিয়ে ৬১তে পা দেয়া বিটিভির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিটিভির মাধ্যমে গণমাধ্যমে হাতে খড়ি হওয়া বিশিষ্টজনেরা। ছিল ভার্চুয়াল শুভেচ্ছা বাণীও। যেহেতু পূর্ব পাকিস্তান সব জায়গায় সব ক্ষেত্রেই কিন্তু বঞ্চিত ছিল, তো তারা ঠিক করলো যে টেলিভিশনটা প্রথমে পূর্ব পাকিস্তানই হবে। কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করে টিভি দেখতাম এবং আমার মা সবাইকে খাওয়াতেন এবং আদর করে টিভি দেখাতেন। এটার সাথে আমার একদম তারুণ্য থেকে বিভিন্ন সময়ের যে যোগটা আছে সেই যোগটার সাথে মিলে গিয়েছিল বলে সেখানে আমি একদম লম্বা সময় ছিলাম। আপনাদের যে স্কোপ আছে বিটিভির, এটা কারোরই নাই। আপনারা আবার জনগণের টেলিভিশন হন। আমি দেশে আবার এসেছি এবং আবার একটু নতুন অনুষ্ঠান করার চেষ্টা করছি, যার জন্য ৩৭ বছর ধরে আমি চেষ্টা করছিলাম। আমার কাছে অদ্ভুত লাগলো যে কি যন্ত্র আসলো আমাদের দেশে। পরে জানলাম এটা টেলিভিশন, এবং সেখানে প্রচুর বেকার খাটলাম, পরিশ্রম করলাম এবং এখনো পরিশ্রম করি। আমি যেহেতু বিটিভিতে গড়ে উঠেছি, বিটিভি আমাকে লালন করেছে, বিটিভি আমাকে এখনো মানুষের কাছে পরিচিতি রেখেছে। অনুষ্ঠানে প্রথম টেলিভিশন দেখার স্মৃতিকথা সহ এক সময়ের বিস্ময়কর বোকা বাক্স নিয়ে নানা কথা উঠে আসে বিশিষ্টজনদের মুখ থেকে। ৭১-এর পরপর ৭২-এ ডিআইটি ভবনের টেলিভিশন, তখনই আমার অডিশন এবং প্রথম প্রোগ্রাম। প্রথম দিনই আমি লাস্টে গাইলাম আজি ভাল করিয়া বাজানের দোতরা, বাস এটাই আমার রুটিন হয়ে গেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। আয়োজন শেষে বাংলাদেশ টেলিভিশন তারিখ অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই এর পর্দায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ছাদ কৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশেই। বড় শহরগুলো থেকে জেলা, উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এই আন্দোলন। শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন, শহরের বিস্তার যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, ভবনের উপরিভাগে সবুজ করার মাধ্যমে তেমনি সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এ তাগিদ থেকেই মুন্সিগঞ্জের ডাক্তার শফিকুর রহমান তার বাসভবনের ছাদটিকে সাজিয়েছেন কৃষি আয়োজনে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এই ছাদটি যেন একটি ফলের বাগান। মুন্সিগঞ্জ জেলা শহরের ঘনবসতিপূর্ণ এলাকা দেওভোগের এই ভবনটির ছাদে প্রফেসর ডক্টর শফিকুর রহমান ছাদ কৃষির আয়োজন করেন করোনার সময়টিতে। আগে থেকে অনুপ্রাণিত হয়ে আছি যে আমার যখন একটু সময় হবে, একটু সুযোগ হবে, আমি একটু এই কৃষির সাথে জড়িত হব। এই করোনায় আমাকে সেই সুযোগটা করে দেয়। সেই সময়ই আমি এই ছাদটাকে পুরোটা টাইলস করে দেই যাতে এখানে ওয়াটার লিকিং না হয়। এই অংশটা হলো আমার টার্গেট হাঁটাহাঁটি, যে সবুজ অংশটা, হ্যাঁ হাঁটাহাঁটি করব, এটা শরীর ভালো থাকবে। ছাদের বিভিন্ন প্রান্তে নানা রকম মৌসুমি ফল আর শাকসবজি সবই সন্নিবেশ হয়েছে পারিবারিক উপযোগিতা, সৌন্দর্য এবং প্রয়োজনকে মাথায় রেখে। ডিফারেন্ট ভ্যারাইটিস ফুল দিয়ে আমি স্টার্ট করি মনের খোরাক মেটাবার জন্য। পরবর্তীতে দেখলাম আমার ছাদটা তো বেশ বড়, আমি আরো কিছু বড় কিছু করি না কেন। তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি স্টার্ট করলাম। পরে এই বড় গাছের দিকে আস্তে আস্তে ঝুঁকলাম, কিন্তু আমার কিন্তু শাকসবজি আমি ছেড়ে দিইনি। বিশুদ্ধ খাদ্য আর মনের প্রশান্তি যোগানোর এই সহায়তায় যোগ দিয়েছেন
পরিবারের অন্য সদস্যরাও। এখন আবার আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে, পুরো কাজটা এখন তত্ত্বাবধান করে আমার ম্যাডাম। এক সময়কার শখ পরবর্তীতে নেশায় রূপান্তরিত হয় এবং অনেকেই মনে করেন যে ছাদ কৃষি শুধুমাত্র এখন আগের মতো সেই একটু মনের আনন্দ সেরকম নয়। শহরে নগরে বসবাস করতে গেলে যেই বিশুদ্ধ অক্সিজেনের দরকার হয়, শহর অঞ্চলে ছাদ কৃষি সেরকম অক্সিজেনের একটা বড় যোগানদাতা। মুন্সিগঞ্জের ডক্টর শফিকুর রহমানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার রয়েছে আই স্পোর্টস। জানাবো অন্যান্য খবর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চট্টগ্রামে অভিযান চালিয়ে আধুনিক ২টি রিভলভার সহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসব অস্ত্র বুলেট থানা থেকে লুট করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আওতায় কাস্টমস একাডেমির পেছনে ধোপপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করে পাহাড়তলী থানা পুলিশ। উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর পর ধোপপুল ব্রিজ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। রিভলভার ও গুলির বিষয়ে তদন্ত চলছে। পাঁচই আগস্ট যে দেশব্যাপী যে ম্যাসাকার হয়েছে, সেই ম্যাসাকারের সময় কিন্তু আপনাদের হলো যে পুলিশের অস্ত্রগুলো যেরকম মিসিং হয়েছে, সাইড বাই সাইড যে বৈধ অস্ত্র সেগুলো কিন্তু থানা থেকে কিন্তু মিসিং হয়েছে এবং এরই অংশ হিসেবে আজকে আপনাদের সম্মুখে এই দুইটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা 16 রাউন্ড অ্যামুনিশন সহ দুইটা মেড ইন জার্মানি রিভলভার দুটো আমরা উদ্ধার করেছি। বিপন্ন মৎস্য সম্পদ, নদী গবেষণা এবং সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023-এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আলিম আল রাজির রিপোর্ট। গবেষণা এবং সংরক্ষণে দীর্ঘ ৩ দশক ধরে নিরলস কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। এক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023 পেয়েছেন তিনি। ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা চেক। আর নদী যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমার দরকার রিভার বেসড এবং নদীভিত্তিক এবং নদীর প্রতি রেসপন্সিবল ম্যান পাওয়ার তৈরি করা। এই ম্যান পাওয়ার তৈরি করার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার্থীদেরকে যদি আমরা নদী গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, পরিবেশ গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে সাস্টেইন করতে পারবো না। এক যুগেরও বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মানুষের নানা ধরনের বিরূপ আচরণ প্রকৃতির ক্ষতি সাধন করছে, তবে প্রকৃতির প্রয়োজনীয়তা আমরা এখন উপলব্ধি করতে পারছি এবং যা কিন্তু আমরা হারে হারে বুঝতে পারছি যে প্রকৃতি ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। প্রকৃতি ভালো না থাকলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে, একথা এখন আমরা অনুধাবন করতে পেরেছি। পরিবেশকে অবহেলা করে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড কখনোই টেকসই হবে না। তাই আসুন সবাই হাতে হাত মিলিয়ে আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ি। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। Mukid Majumdar Babu, your work is so impressive. I really enjoyed watching your video and seeing how you actually promote conservation through so many ways, including learning from the experiences of other countries who are doing the work well. জাতীয় প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন নীতি নির্ধারকরা। হালদাতে ডলফিনের কী কী থ্রেট আছে এবং সেটি কিভাবে সংরক্ষণ করা যায়, এই কার্যক্রমের অংশ হিসাবে একজন প্রকৃতিপ্রেমিক হিসাবে, একজন হালদার গবেষক হিসাবে,
একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওলজির সম্মানিত প্রফেসর হিসাবে মঞ্জুল কিবরিয়াকে আমরা সহযোদ্ধা হিসাবে পেয়েছিলাম। পানি দূষণ থেকে শুরু করে সব বিষয় নিয়ে আমরা কিন্তু কনসার্ন থাকি, কিন্তু এই কনসার্নের জায়গাটিতে পোশাকের যে দায়িত্ব আছে তার সাথে যদি সচেতনতার জায়গাটি একটু উন্নত হয়, অর্থাৎ আমরা যদি আরেকটু সচেতন হই এবং সেই সচেতনতার বার্তাতে যদি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি পৌঁছে যায়, তাহলে কিন্তু এর গুরুত্ব এবং মাত্রা অনেকাংশে বেড়ে যায়। মুকিত মজুমদার ভাইয়ের সম্পর্কে দুই একটা কথা বলি। ওনার যে কাজটা সেটাও খুব ফোকাসড। উনি বন্যপ্রাণী, প্রকৃতি, পরিবেশ এগুলোর বিভিন্ন বিষয় চুম্বকভাবে তুলে এনে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করেন। এই প্রয়াসটা যদি আরও মাল্টিপ্লাই করে তাহলে আমাদের অনেক বেশি উপকার হবে। আগে মেগা প্রকল্প নিয়ে কথা বলবো, আগে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তারপরে এতটুকুর একটা সবুজের কথা বলবো বা একটা বন্যপ্রাণীর কথা বলবো বা আমাদের আশেপাশের কুকুর আর বেড়ালের কথা বলবো। প্রকৃতি ও জীবনের কাজটা আসলে ওই ধারণা থেকে আমাদেরকে সরিয়ে এনেছে। এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শিশু, নারী সহ নিহত 15 ও আহত অনেকে। তালেবান সরকারের কঠোর জবাবের হুমকি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী ও যুবকদের তথ্য প্রযুক্তি বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে রংপুরে যাত্রা শুরু করেছে অলাভজনক প্রতিষ্ঠান rzslearn.com। নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রশিদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদুল হাসান, জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক শফিয়ার রহমান, সংগঠক রাহি রাকিব সহ অন্যরা। এ সময় সাধারণ শিক্ষার পাশাপাশি যুব ও শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদে পরিণত করতে তথ্য প্রযুক্তির জ্ঞান ও দক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। আজারবাইজানের বাকু থেকে ৬৭ আরোহী নিয়ে রাশিয়ায় যাওয়ার পথে কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনায় অন্তত ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ২৭ আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কাজাখস্তানের আক্তাও শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। একটি ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে আগুন ধরে যায়, তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। আজারবাইজান এয়ারলাইন্স বলেছে এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজের J28243 ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এই ঘটনার পরপরই রাশিয়ায় সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দেশে ফিরেছেন। রাশিয়ায় একটি শীর্ষ সম্মেলনে তার যোগ দেওয়ার কথা ছিল। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শিশু ও নারী সহ 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। পাকিস্তানি কর্মকর্তারা এখনও বিষয়টি নিয়ে মন্তব্য করেননি। এ ঘটনায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সুব্রত গাইনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই এবার মুসলিম দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত দেখা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকার বারমালে প্রায় ৭টি গ্রামে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে নারী, শিশুসহ ৫ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য রয়েছেন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানি বিমান হামলায় ওই এলাকার একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গে স্থানীয় মানুষ যোগ দিয়েছেন। এই ঘটনায় আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার, তাই পাকিস্তানকে এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে।
ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া দেখানোর শঙ্কার কথা বলছে বিভিন্ন গণমাধ্যম। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শুরু হলো পণ্ডিত বিরজু মহারাজ ত্রয়োদশ কত্থক নৃত্য উৎসব। রাজধানীর ছায়ানট মিলনায়তনে 3 দিনের এই উৎসবে অংশ নিয়েছেন নৃত্যকলায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশু কিশোররা। সুলতানা হিমুর রিপোর্ট। নৃত্যলেখ্য 52 থেকে 24, যেখানে কথক নাচের তালে স্মরণ করা হলো 1952 সাল থেকে 2024 পর্যন্ত বিভিন্ন আন্দোলনে বীর শহীদদের। 3 দিনের এই বিরজু মহারাজ ত্রয়োদশ কথক নৃত্য উৎসব পরিণত হয় শিল্পমনা মানুষদের মিলন মেলায়। রাজধানীর ছায়ানটে উৎসবের আয়োজন করে কথক নৃত্য সম্প্রদায়। সারা দেশে নৃত্যকলায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশু কিশোরদের অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন। এটা অনুশীলন এবং এটা অ্যাকচুয়ালি ইট হেল্পস উইথ মেন্টাল হেলথ টু, বিকজ আমি নাচ ছাড়া আই ডোন্ট থিঙ্ক আই এম এনিথিং, সো ইয়া ইটস এ বিগ পার্ট অফ মি। আপনারা আশীর্বাদ করুন আমাদের ছেলেমেয়েরা নাচবে, তাদের নাচ দেখে তাদের উৎসাহিত করবেন। আর যে কথাটি বলি আমি সবসময় আমার কথাটি শেষ করি, সেই কথাটি এরকম, তাকেটা ছুনছুন তাকেটা তাধা তাধা তাকেটা ছুনছুন তাকেটা ছুনছুন তাকেটা ছুনছুন। উৎসবের প্রথম 2 দিন ছায়ানট অনুষ্ঠিত হবে, আর তৃতীয় দিনের আয়োজন হবে টিএসসি মিলনায়তনে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে কৃষি সংবাদ। চাষের সময় ও খরচ দুটোই কম হওয়ায় মেহেরপুরে কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে সরিষা চাষ। কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। এবার জানাবো প্রকৃতি সংবাদ। কক্সবাজারে জনপ্রশাসন একাডেমি স্থাপনে বনের 700 একর জমির লিজ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা। ফেরত পাওয়া বনাঞ্চলে বন্যপ্রাণীর অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বন বিভাগ। প্রাণ প্রকৃতি রক্ষায় এই উদ্যোগকে মাইল ফলক বলছে সব মহল। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জমে উঠেছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার 2024। প্লট ও ফ্ল্যাট বুকিং এর সাথে মূল্য ছাড় সহ নানা অফার দিচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো। মধ্যবিত্ত শ্রেণীর জন্য সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট ছাড়াও ব্যাংক ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। ক্রেতা সুবিধা বিবেচনায় সব ধরনের স্টল রেখেছেন আয়োজকরা। রোকসানা আমিনের রিপোর্ট। সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে শুরু হয় আবাসন খাতের 26তম আয়োজন রিহ্যাব ফেয়ার 2024। বড়দিনের ছুটি থাকায় বুধবার দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় মেলা প্রাঙ্গণে। স্বপ্ন তো সবারই থাকে যে নিজের একটা ফ্ল্যাট হোক এই শহরে, তো দুটো মিলিয়েই আসার। আমার কাছে মনে হচ্ছে মধ্যবিত্তের এক্সপেকটেশনের তুলনায় একটু বেশি। ইনফরমেশন নিয়ে যাচ্ছি, বাসায় গিয়ে দেখে তারপর ওনাদের সাথে কন্ট্যাক্ট করব। ভ্রমণ, গিফট কিংবা আর্থিক ছাড় সহ সব ধরনের অফার রেখেছে আবাসন প্রতিষ্ঠানগুলো। ঢাকা শহরে উল্লেখযোগ্য জায়গায় আমরা 15টি বাসস্থানের নতুন প্রকল্প নিয়ে এসেছি। মোট 26টা প্রকল্প আমরা এখানে দেখাচ্ছি গ্রাহকদের আবাসিক। এর উপলক্ষে অ্যাপার্টমেন্ট সাইজটা হচ্ছে আমাদের 1500 স্কোয়ার ফিট থেকে আপওয়ার্ড আপনার 3400 স্কোয়ার ফিট প্লাস পর্যন্ত আমাদের এখানে আছে। ক্লায়েন্ট যদি 30% এনশোর করতে পারে
দেন 70% আমরা ব্যাংক অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। ক্রেতার সমাগম আছে, কিন্তু ক্রেতার যে চাহিদা, ওই চাহিদা হচ্ছে ছোট ফ্ল্যাট এবং 1 কোটি টাকার ভিতরে। দর্শনার্থী বেশি, আইসা সবাই ঘুরে ফিরে দেখে যাচ্ছে আর কি। রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানালেন, ব্যাংক ঋণ পেতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবারের মেলায়। হাইরাস বিল্ডিং আসছে, তারা কন্টিনিউমের মতো বিক্রি করতেছে। এক দ্বিতীয়ত এখানে আমাদের এখানে কিন্তু গ্রিন বিল্ডিংও আসছে, যেটা আপনার শুনছেন যে আলো বাতাস স্বাস্থ্যসম্মত বিল্ডিং। ডিসকাউন্টের তো একটা ব্যাপার। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রিহাব নিজে এই ফ্ল্যাটটা বিক্রি, মানে রিহাবের মাধ্যমে বিক্রি হচ্ছে। তা সবসময় কিন্তু রিহাব এর কাছে তারা আসতে পারবে যদি কোনো রকম সুবিধা অসুবিধা হয়। মোট 220টি স্টল নিয়ে আয়োজিত এবারের মেলা চলবে 27 ডিসেম্বর সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাঙালি ঐতিহ্যের বাহারি নানা ধরনের পিঠার পসরা নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে শীতকালীন পিঠা মেলা হয়েছে। প্রবাসী সাংবাদিক ফোরামের এই আয়োজনে ছিল বিভিন্ন বয়সীদের মধ্যে আনন্দদায়ক নানা কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির। বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, আরিফুর রহমান ও রুস্তম খান সহ সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বক্সিং ডেতে আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে ভারত ও পাকিস্তান। সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান আর ভারত মুখোমুখি অস্ট্রেলিয়ার। আই সংবাদে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সৈকতে আসা ট্যুরিস্টদের বিনোদন সুবিধা বাড়াতে ক্লিন বাংলাদেশের সহায়তায় বিচের 10টি স্পটে বর্জ্য ফেলার বিন স্থাপন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি 15 নম্বর ঘাটের কাছে দুর্ঘটনার ঝুঁকি কমাতে ফুট ওভারব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম সিটি মেয়র। আমরা ময়লা বিচে ফেলবো না, আমরা ময়লা যেখানে সেখানে ফেলবো না, সুনির্দিষ্ট ডাস্টবিন আমরা ময়লাগুলো ফেলবো। আমরা সবাই মিলে আমাদের শহরকে সুন্দর রাখবো, পরিচ্ছন্ন রাখবো, একটা ক্লিন সিটি করবো, গ্রিন সিটি করবো, হেলদি সিটি করবো। এখানে ড্রাইভিং যে এরিয়া 6 কিলোমিটার আছে, সেটা আসলে বাংলাদেশের কোথাও নাই। ইভেন কক্সবাজার বিচও কিন্তু ড্রাইভিং কোনো স্পেস নেই, সেখানে শুধু মানুষ ওয়াক হয়ে আছে, মানুষ হাঁটতে পারে। তো পতেঙ্গার এটা একটা বিশাল ব্যাপার। আমি মনে করি যে আমরা যদি এই জোনটা কালকে অফিসিয়ালি আমরা উদ্বোধন করে দিই, হয়তো আরো 1-1.5 বছর কমপ্লিট জোনটাকে বিনোদন স্পট করতে আরো হয়তো 1-1.5 বছর সময় লাগবে। 2 বছরের মধ্যে আপনারা একটা নান্দনিক একটা বিচ এখানে উপহার পাবেন। এবার রয়েছে খেলার খবর।